প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি হলোটা কি? এগুলো নয়তো ধাক্কা মেরে ফেলে দেবো বলছি। রাস্তাটা সরু, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঠেলে ভ্যানটা সরিয়ে দিচ্ছি। ইম্পসিবল, তোমার জন্য আমি অপেক্ষা করব? আপনি ভ্যানটা ঠেলে ফেলে দেবেন না, দোহাই আপনার। ইউ স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস! তোমার এই নোংরা হাত দিয়ে তুমি আমার হাত ধরলে? ইউ সোয়াইন! তুমি জানো কার হাত ধরেছো? একজন অহংকারী ধনী দুলালির মেয়েরা, যে হাত দিয়ে ওর মতন একটা গরিবকে চড় মারতে গেছিল। তোমার জানা উচিত, হাত কিন্তু শুধু ধনীদের থাকে না, গরিবদেরও থাকে। এখন যদি এই হাত তোমার গালে চড় মারে, তাহলে এই হাতটা ধরার মতন কিন্তু আশেপাশে কেউ নেই। কেউ ভূত? তুমি জানো না আমি কে? আমার জানার দরকার নেই যে তুমি কে, কোন বাড়ি থেকে এসছো, কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, এই গ্রামে যদি 2-4 দিন থাকতে চাও, তাহলে নিজের এই স্বভাবটাকে পাল্টাও, নাহলে গরিবের এই হাতটা দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করবে না। তাই নাকি? আমার পরিচয়টা পেলে বোধহয় এই কথা বলতে আর সাহস পেতে না। বলেছি তো, তোমার পরিচয় জানার আমার দরকার নেই, বরং তোমার ক্ষমতা দেখাবার জন্য তুমি আমার পরিচয়টা জেনে নাও। আমার নাম মধু। আমার হাতে এই দোতারাটা দেখছো না, এই দোতারাটা বাজিয়ে আমি গ্রামের লোকদেরকে গান শোনাই। তাই এই গ্রামের যে কোনো মানুষকে আমার নাম জিজ্ঞাসা করলে আমার বাড়িটা দেখিয়ে দেবে। চলো রহিম চাচা, চলো। দাঁড়াও, শুধুমাত্র জেনে যাও আমি জমিদার বাড়ির মেয়ে। চলো। এই যে তোমার বড়দার নাম শ্রীরামচন্দ্র, তাই বলে কি তোমার বড়দা শ্রীরামচন্দ্র আর আমাদের গ্রামের বড় বাবু একই থালাতে বসে ভাত খাবে? কালী কাকা, আপনি দাদাকে অবজ্ঞা করতে পারেন, কিন্তু আমার কাছে সত্যি সত্যি দাদা হচ্ছে শ্রীরামচন্দ্র, বৌদি সীতা। আমি রামায়ণের রাম সীতাকে কখনো চোখে দেখিনি, তাই জন্মাবার পর থেকেই এই দাদা বৌদিকে আমি সেভাবেই দেখে আসছি। শুনলে কালী, মধুর কথা শুনলে? ও দাদা বৌদিকে রাম সীতার সঙ্গে তুলনা করছে। এরপরে কি আমি বলতে পারি আমি নিঃসন্তান? তাহলে এই সন্তানের অসুখের জন্য আমার কাছে যে টাকা তুমি ধার করেছিলে, সেই টাকা তুমি শোধ দিয়ে দাও। অনেক দিন তো হলো, আর কত অপেক্ষা করব বলো? আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সব শোধ করে দেব। অনেক সময় দিয়েছি, সময় দিতে দিতে আমি যদি মরে যাই, তাহলে তো আমার টাকাটাই মার হয়ে যাবে। না না, আর সময় আমি দিতে পারবো না। মাত্র 2 মাস, আমি কথা দিচ্ছি সব দিয়ে দেব। মধু, মধু বল। এই টাকাটা ধর, পর্দাকে দিয়ে বলিস আমার বাবাকে যেন দিয়ে দেয়। দেবী, আমরা গরিব বলে শেষ পর্যন্ত তুইও করুণা করছিস? তোকে করুণা করবো আমি? বিশেষ কর, টাকাটা তোকে ধার হিসেবে দিচ্ছি, তুই না হয় পরে শোধ করে দিস। ধার করে আমি ঋণ শোধ করতে চাই না। কিন্তু তাহলে তুই 2 মাসের মধ্যে 2000 টাকা কোথা থেকে পাবি? কাজ করব, পরিশ্রম করব, টাকা জোগাড় হবে। মধু, সেদিন ওই গরিব ঠেলাওয়ালার হাতের ছোঁয়ায় আমার হাতটা নোংরা হয়ে গেছে বলে আমি তাকে এই হাতে চড় মারতে গিয়েছিলাম। আর আজ এই হাতে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি মধু। ক্ষমা করে দাও। কি করছোটা কি? বেশ,
আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি এবার খুশি তো? পুরোটা না, আমি তোমাদের কথা সব শুনেছি মধু, কিন্তু আমি তোমাকে 2000 টাকা ধার দেব না। তুমি পরিশ্রম করে রোজগার করতে চাও, আমি যদি তোমাকে সেই সুযোগটা করে দিই, আপত্তি করবে? যদি আপত্তি করো তাহলে ভাববো তুমি এখনো বিশ্বাস করে উঠতে পারোনি যে তুমি আমায় বদলে দিয়েছ। শোনো, বাবাকে বলে আমি তোমাকে একটা চাকরি দেব, করবে? চাকরি আমি করব, কারণ আমার জন্য বর্দা যে ঋণের বোঝা মাথায় নিয়েছে সেটা আমি নিজের হাতে নামিয়ে দিতে চাই। এবার অভিমানটা ভুললে তোর হাতটা পাত। সেদিন আমি তোর জন্য যে জিনিসটা এনেছিলাম, আজ আমি সেটা তোকে দিতে চাই। কিরে, চোখ বন্ধ করে হাতটা পাতবি না? বুঝেছি, সেদিন আমি তোর টাকাটা ফিরিয়ে দিয়েছিলাম বলে আজ তুই আমার জিনিসটা হাত পেতে নিতে চাস না, এই তো? ঠিক আছে, তোর জন্য কিনেছিলাম, জিনিসটা না হয় মেম সাহেবকে দিয়ে দেবো। কেন আমার জিনিস মেম সাহেবকে দিবি কেন? দে। দেবী, এই নুপুর জোড়া তোর পায়ে খুব মানাবে, আর এই নুপুর জোড়া পরে যখন তুই হাঁটবি তখন এই নুপুরের শব্দ বারবার তোকে আমার কথা মনে করিয়ে দেবে। তাহলে তো পরে দেখতেই হয় এই নুপুরের শব্দে তোর কথাটা আমার মনে পড়ে কিনা। মেম সাহেব, মেম সাহেব। মধু, তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি আসবেই না। তুমি আমার বড় উপকার করেছো মেম সাহেব। তুমি ডেকেছো আর আমি না আসলে তো আমি তোমার কাছে স্বার্থপর হয়ে যাব। বলো আমাকে কেন ডেকেছো? বলছি, তার আগে তোমাকে একটা জিনিস খাওয়াবো। 1 মিনিট। তুমি একই ঢালছো মেম সাহেব? এই নাও, এটা খেয়ে দেখো। মেম সাহেব, এ তো মদ। তুমি আমাকে মদ খেতে বলছো? শুধু বলছি না, তুমি খাবেও। না না, মদ আমি খাবো না। খাবে না? দেখো, তুমি মদ না খেলে আমি তোমায় জড়িয়ে ধরে চিৎকার করব, আর আমি চিৎকার করলে সব লোকজন ছুটে আসবে, তোমাকে মারবে, পুলিশে দেবে। কি খাবে? ঠিক আছে, আমি খাচ্ছি। দারুণ লাগছে তো। আচ্ছা বলো তো মধু, বেবি আর আমার মধ্যে কে বেশি সুন্দরী? বলবো, তুমি বেশি সুন্দরী মেম সাহেব। তাহলে বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি। আরো জোরে। আমি তোমাকে ভালোবাসি। আরো জোরে মধু। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বলে দেখো না বাবা, এই ছোট লোকটা আমাদের বাড়িতে ঢুকে তোমারই মদ খেয়ে বলে কিনা আমি ভালোবাসি। কত বড় সাহস দেখেছো? এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারই বাড়িতে এসে আমারই বাড়িতে মদ খেয়ে আমারই মেয়েকে ভালোবাসার কথা বলে?
আমার মেয়েকে ভালোবাসিস? বল। কিছু বলবে? সেদিন প্রথম দেখাতে আপনার সাথে কথা হয়নি, তাই আজ আপনার সাথে কথা বলতে এসেছি। তোমার সাথে কথা বলবার মতো সময় আমার নেই। তা থাকবে কেন? আপনার বাইরেটা খুব ফর্সা, কিন্তু ভেতরটা তার চেয়ে অনেক অনেক কালো। একটা সহজ সরল ছেলেকে ছলনায় ভুলিয়ে মিথ্যে নাটক করে আপনার বাবাকে দিয়ে যে কটা চাবুকের আঘাত করেছেন, ইচ্ছে করছে ঠিক ততগুলো চাবুকের আঘাত আপনার পিঠে এঁকে দিই। মধুর শরীর থেকে হয়তো একদিন আপনার বাবার দেওয়া চাবুকের আঘাতের দাগগুলো মুছে যাবে, কিন্তু তার বদলে যে ঘৃণার জন্ম হয়েছে মধুর মনে, তা কোনোদিন মুছবে না। মধু আপনাকে ঘেন্না করে, ঘেন্না করে। এই নাও মধু, এই সেই চাবুক যা দিয়ে আমার বাবা তোমাকে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। যতগুলো আঘাত আমার বাবা তোমায় করেছিল, তার চেয়ে অনেক বেশি আঘাত তুমি আমায় করো। এই নাও, মারো আমায়। মারো মধু, মারো আমায়, মারো মধু, মারো। তোমার শরীরে যত শক্তি আছে তাই দিয়ে আমাকে আঘাত করো। আঘাতে আঘাতে আমায় জর্জরিত করে আমার চিতায় তুলে তুমি প্রতিশোধ নাও মধু, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। আঘাত যখন করতে পারলে না, তখন আমাকে ক্ষমা করে কাছে টেনে নাও মধু। আমি জীবনে কখনো আমার মায়ের ভালোবাসা শাসন পাইনি। তোমাদের মাটির ঘরে যে এত সুখ, তা আগে কখনো জানতাম না। আমাকে এত পাওয়ার থেকে বঞ্চিত করো না মধু। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, সেখানে শুধু তোমারই ছবি আঁকা আছে। আমি তোমাকে ভালোবাসি মধু, আমি তোমাকে খুব ভালোবাসি। মলি। মলি নয়, বলো মালতী। মালতী। হ্যাঁ, মালতী, শুধু তোমার মালতী। আমি শুধু তোমার মালতী হয়ে বাঁচতে চাই। কি গো মালতী দেবী, অভিশাপ শেষ হলো? কুঞ্জবন থেকে মধু এতক্ষণে বিদায় দিল? অনেক কষ্টে দিয়েছে জানো দাদু। প্রেমে যে এত সুখ আছে তা আগে কখনো জানা ছিল না। তাহলে আর একটা কথা জেনে রাখো সখী, প্রেমের কুঞ্জবনে বসন্তের কোকিল আছে, ভ্রমর আছে, ভ্রমরের হুলো আছে। জানো দাদু, দুঃখ আমাকে কখনো স্পর্শ করতে পারবে না। যদি কখনো দুঃখ আসে, তখন আমি বুকের ভেতর মধুকে শক্ত করে ধরে রাখবো দাদু। দুঃখ আমাকে ছুঁতেই পারবে না। হ্যাঁ দাদু। আমিও বাঁচবো না। সেই ছোট্টবেলা থেকে মধুর সাথে খেলতে খেলতে বড় হয়েছি, তাই মধু ছাড়া অন্য কোনো পুরুষ আমার জীবনে আসবে তা আমি কল্পনাই করতে পারি না। তাহলে দেরি করছিস কেন? মধু কাউকে মন দেবার আগে তোর মনে লুকিয়ে রাখার ভালোবাসার কথাটা বলে দে। মধু আমারই। মধু যদি আমারই না থাকবে, তাহলে তাহলে আমার পায়ে ভালোবাসার নূপুর পরিয়ে দিত না।
ও বলতো না এই নুপুরের শব্দে ওর কথা আমাকে মনে করিয়ে দেবে। তাহলে আর দেরি করছিস কেন? তোর বাবাকে বল মধু দাদা বৌদির সাথে কথা বলতে। রাম, দেখো, আমার দেবীকে তো তোমরা ভালোবাসো, তা তোমাদের ভালোবাসার সেই দেবীকে আমি তোমাদের হাতে তুলে দিতে এসেছি। ওকে তোমরা একটু আশ্রয় দাও। মা মরা মেয়েটার মনের কোনো খবরই আমি রাখতে পারিনি। যখন জানলাম আমার টাকা পয়সা দেবীকে যত না সুখী করেছে, তার চেয়ে অনেক বেশি সুখ তোমাদের ঘরে বউ হয়ে এলে দেবী পাবে, তখন ওর এই সুখটুকু থেকে তোমরা ওকে বঞ্চিত করো না। কালিকা, আপনি আবার একটা কথা শুনুন। না না বৌমা, আর কোনো কথা শোনাশুনি নয়। দেখো, টাকার দাম দিতে গিয়ে যদি তোমাদের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করে ফেলে থাকি, আমাকে তোমরা ক্ষমা করো। কিন্তু এবার আমি আমার মা মরা মেয়েটার মনের দাম দিতে চাই। শোনো, ওকে যা বলার তুমি বুঝিয়ে বলো পরমা। দেবীর মতো মেয়ে তো এই গ্রামেই নেই। ওর এই বাড়িতে বউ হয়ে আসা এ তো খুশির ব্যাপার। কিন্তু আপনি যদি দুদিন আগে প্রস্তাব নিয়ে আসতেন, তাহলে আপনাকে ফিরে যেতে হতো না। মধুজি জমিদার বাড়ির মেয়ে মালতীকে ভালোবেসে ফেলেছে। এখন আপনি বলুন, কি করে মালতীর মনটাকে ভেঙে দিয়ে দেবীকে আমাদের বাড়ি বউ করে আনি? তবে তুমিও শুনে রাখো, অনেক আশা নিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম, কিন্তু এই কালীচরণের মনে তোমরা আগুন ধরিয়ে দিলে। মধু তোকে নয়, মালতীকে ভালোবাসে। তুই মধুকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলি, মধু তোর সেই স্বপ্ন মিথ্যে করে দিয়েছে। তুই মধুকে নিয়ে যে বাসর ঘর গড়ার স্বপ্ন দেখেছিলি, মধু তোর জায়গায় মালতীকে নিয়ে সেই বাসর ঘর গড়তে চায়। মালতী কে বাবা? কে মালতী যে আমার কাছ থেকে আমার মধুকে ছিনিয়ে নিতে চায়? জমিদার বাড়ির মেয়ে। না না মা, তুই কাঁদবি না, তুই কাঁদবি না। তুই মনটাকে শক্ত কর রে মা, শক্ত কর। আমি তোকে বলছি, তুই মধুকে ভালোবেসেছিস, আর মধুর ওপর প্রতিশোধ নেব আমি। আমার প্রতিশোধ মধুমালতীর জীবনটাকে একেবারে বৈশাখী ঝড়ের মতো তছনছ করে দেবে। দেখো ভাই, তুমি আমার অনেক দিনের বন্ধু, তাই কলকাতা এলেই আমি তোমার কাছেই উঠি। তুমি তো জানো যে মলি হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমার সমস্ত সম্পত্তির ওয়ারিশান একমাত্র হচ্ছে মলি। কিছুদিন হলো মলি ওর মামার কাছ থেকে গ্রামে এসেছে। শহরের পরিবেশেই মানুষ হয়েছে, তাই একটা ভালো ছেলে দেখে আমি মলির বিয়ে দিতে চাই। মল্লিক, বাবাকে নিয়ে ভয়। কিছুদিন ধরে দেখা যাচ্ছে মলি ওর আধুনিক সভ্যতার পোশাক খুলে গেও বাঙালির শাড়ি পরেছে। আমি এই সুযোগ হাতছাড়া করব না। তোমার সম্পত্তির মালিক আমি হতে চাই। তুমি জানো না, একদিন তোমার বাবা আমাকে চরিত্রহীন বলে চাবুক মেরে গ্রাম থেকে বার করে দিয়েছিল। ওই চাবুকের আঘাতের কথাটা তুমি আবার আমাকে স্মরণ করে দিলে। কি হলো মল্লিক, কি ভাবছো? হ্যাঁ, ভাবছি একটা কথা। ভালো ছেলের সন্ধান আমি তোমাকে দিতে পারি, কিন্তু তোমার বাবা ছেলেটার বাবার নাম জানার পর মলিকে বিয়ে দিতে রাজি নাও হতে পারেন। মল্লিক, মেয়েটা আমার, তুমি বলো ছেলেটাকে। আমার ছেলে আমেরিকাতে থাকে। কথাটা তোমাকে বোধহয় কোনোদিন বলা হয়নি। তুমি যদি বলো, তাহলে রাজেশকে আমি আমেরিকা থেকে নিয়ে আসতে পারি। আরে এ তো খুব ভালো কথা, তুমি খবর পাঠিয়ে দাও। আমি চাই মল্লিক, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ে মলির বিয়েটা হোক। ঠিক আছে, তুমি যখন বলছো, তাহলে রাজেশকে ফোন করে আসতে বলে দিই। আরে মল্লিক বাবু যে,
কি খবর, কেমন আছেন? ভালো। বলুন, নতুন করে কাউকে খুন করতে হবে? না, খুন করতে হবে না, প্রেম করতে হবে। প্রেম? হ্যাঁ, প্রেম। তোমাকে আমার আমেরিকা ফেরত ছেলে সাজিয়ে পলাশপুরের অসিত নারায়ণ চৌধুরীর বাড়িতে পাঠাবো। ওই বাড়িতে এক রাজকন্যা আছে, তোমার সাথে ওই রাজকন্যার বিয়ে দেব। বলেন কি মশাই? হ্যাঁ, কাজটা ঠিক মতো করতে পারলে রাজকন্যা সহ রাজত্ব তোমার হাতে চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা দুজনে 50-50। কি পারবে তো? আরে তো রাজত্ব আর রাজকন্যা নিয়ে খেলা। আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আমার উপর। আজ তোমার ছবিতে করেছি, দুদিন পর তোমার মুখে করব। বলে, তুমি রাজেশের গায়ে হাত তোলার আগে ওর পরিচয়টা জেনেছো? অভদ্র মানুষের জন্য পরিচয় জানতে হয় না। রাজেশ, তুমি কিছু মনে করো না, তুমি তোমার ঘরে যাও, আমি মলির সঙ্গে কথা বলছি। ওকে আঙ্কেল। মলি, তোমাকে এই সমস্ত শাড়ি পরতে বলেছে কে? দাদা বলেছে। কেন, মা দিদা শাড়ি পরতো না বুঝি? আর এটাই গ্রামের মেয়েদের জন্য সুন্দর। তুমি গ্রামের মেয়ে নাও, বলে যাও না তুমি লন্ডনে বড় হয়েছো। তুমি এই গ্রামে থাকো, আমার মা দিদা এই গ্রামে থেকেছে, আর তাই এই গ্রামেই আমার জন্ম হয়েছে। আর সেই পরিচয়টা আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। আমি মাত্র কিছুদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে তোমার এতটা পরিবর্তন। মধু ছেলেটা কে? এই গ্রামেরই ছেলে। আমার তো মনে হয় তোমার চেনারই কথা। ওর সাথে তোমার কিসের সম্পর্ক? এই কথাটা তোমার জানার অধিকার আছে বাবা। আমি আমি মধুকে ভালোবাসি। মলি? মলি নামটা আমার ভালো লাগে না বাবা, তুমি আমাকে মালতী বলে ডেকো। মালতী নামটা বুঝি মধুর পাশাপাশি মানায়? মিথ্যা বলনি বাবা। কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা বোঝার মতো বয়স তোমার এখনো হয়নি মলি। যদি হতো তাহলে অসিত নারায়ণের একমাত্র মেয়ে হয়ে মধুর মতো একটা গরিব ছেলেকে তুমি ভালোবাসতে পারতে না। বাবা, ধন সম্পদ আর অর্থের দাঁড়িপাল্লায় ওজন করলে মধুরা গরিব সত্যি, কিন্তু মধুদের কাছে যে সম্পদ আছে তা তোমাদের কাছে নেই বাবা। নমস্কার। কি চাই? আমি আপনার কাছে একটা ভিক্ষে চাইতে এসেছি। তোমার মতো গরিব আমার কাছে টাকা ছাড়ার অন্য কি ভিক্ষা চাইতে পারে? কত টাকা চাই তোমার? 5,000? 10,000? না, আমি আপনার কাছে টাকা ভিক্ষে চাইতে আসিনি। আমি এসেছি আপনার কাছে আমার মধুর জন্য মালতীকে ভিক্ষে চাইতে। ওরা দুজনে দুজনকে ভালোবাসে। ছোট লোকের বাচ্চা, তো সাহসের তারিফ করতে হয়? অসিত নারায়ণের একমাত্র মেয়েকে তোর মতো গরিব ঘরের বউ করতে চাস? হ্যাঁ চাই। আপনি যদি এ বিয়ে না দেন তাহলে মধুর সঙ্গে মালতীর বিয়ে আমি নিজে দেব, এই আমার প্রতিজ্ঞা। রাজেশ, এই হারামজাদাটাকে চাবুক মারতে মারতে বাড়ি বাড়ি বার করে দে। আমিও দেখতে চাই এই হারামজাদার প্রতিজ্ঞা কি করে সত্যি হয়। চল চল আমার সঙ্গে। দাদা, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান দাদা। চল তুই আমার সঙ্গে, চল চল। আমায় নিয়ে যান, আপনি আমায় নিয়ে যান। পরমা, মধু। বর্দা, 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 তোমার এই অবস্থা কে করলো? বর্দা, তোমার শরীর থেকে এইভাবে রক্ত কে ঝরালো? এই রক্ত নয় রে মধু, তুই মালতীকে বিয়ের সময় সিঁথিতে যে সিঁদুর পরাতে চেয়েছিলি, এই সেই সিঁদুর। এ রক্ত নয়, রক্ত নয়। বর্দা, তুই যদি আমার সন্তানের মতো হয়ে থাকিস তাহলে এই রক্তের দাম তোকে শোধ করতে হবে। যা যা, মালতী বাড়িতে যা, মালতীকে ডেকে নিয়ে আয়।
আমি দেখতে চাই আমার সামনে এই রক্তকে সিঁদুর বানিয়ে তুই ওর কপালে পরিয়ে দিয়েছিস। যা যা মধু যা। হ্যাঁ বর্দা। মধু, মালতীকে নিয়ে যাও। যাও, আমি আছি, দেখি কে তোমাদের বাধা দেয়। যাও যাও। মালতী, বর্দা, তোমার শরীর থেকে ঝরে যাওয়া রক্ত আজ আমি নিজের হাতে তোমার চোখের সামনে মালতীর সেতুতে পড়িয়ে দিচ্ছি। তোরা সুখী সুখী। বর্দা, বর্দা, না না না। মালতী, মালতী, রাজেশ, জীবনে আমি কোনোদিন হারতে শিখিনি। ওই মধু হারামজাদাকে আজ রাতের মধ্যে শেষ করে দিতে হবে, নাহলে মলিক আবার নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এত ভাবছেন কেন আঙ্কেল? আজকে রাতটাই হবে মধুর জীবনের শেষ রাত। না না, তোমরা কেউ মধুকে স্পর্শ করতে পারবে না। বাবা, বাবা, আমি তোমার মেয়ে হয়ে মধুর জীবন তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। বেশ, আমার কথা তুমি যদি শোনো তাহলে তুমি মধুকে বাঁচাতে পারবে। ওকে বলো এই গ্রাম ছেড়ে ওকে চলে যেতে হবে, আর রাজেশকে তোমাকে বিয়ে করতে হবে। ঠিক আছে, মধু এই গ্রাম ছেড়ে চলে যাবে বাবা। মালতী, ও রাজেশ, বিয়ের পরে আমরা কোথায় যাব হানিমুন করতে? লন্ডনে না? ইয়েস ডার্লিং, পৃথিবী যেখানেই তুমি যেতে চাও সেখানেই তোমায় নিয়ে যাব। বলো কোথায় যাবে? মালতী, মধু, মধু তুমি ভীষণ ভালো সময় এসে পড়েছো। তোমাকে একটা খুশির খবর দিই, রাজেশের সাথে আমার বিয়ে। আমি নিমন্ত্রণ কার্ডটা তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই আসবে। তুমি কি বলছো মালতী? তুমি বিবাহিতা, তোমার স্বামী আছে? ওটা তো আমি নাটক করেছি, প্রতিশোধ নিয়েছি। মধুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মালতী, মানুষের জীবন নিয়ে খেলা করা তোমার কাছে নাটক। কি অপরাধ করেছিলাম আমি যে আমার জীবনে তুমি এইভাবে খেলা করলে? আমি গরিব, এটাই আমার অপরাধ। তবে একটা কথা জেনে রাখো, তুমি আমাদের দেশের মেয়েরা আজও শাখা সিঁদুরকে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে স্বামীর পায়ের নিচে তাদের স্বর্গ। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তুমি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবে, আর আজকের এই ভুলে চলে তুমি আমার কাছে ক্ষমা চাইবে। হ্যাঁ, চলে এসো বোধে। রাজেশ, আর মাত্র একদিন পরেই তোমার বিয়ে, আর বিয়ের পরেই তুমি হবে সমস্ত সম্পত্তির মালিক। হ্যাঁ, সবই আপনার দয়া আর করুণা বলতে পারেন। তা না হলে একটা জেল খাটা খুনি আসামি কখনো এত বড় রাজত্ব সহ রাজকন্যা পায়? এখনো পাওনি। নাও, দলিলে সই করে দাও। তুমি যখন হবে সমস্ত সম্পত্তির মালিক, তখন আমি হব 50% মালিক। অবশ্যই সই করব। সই না করলে আপনি তো ভাববেন রাজেশ গুন্ডাটা বেঈমান। বেঈমান, তুই আমাকে খুন করলি। তুই কি মনে করছিস অসিত নারায়ণ তার মেয়ের সাথে আমাকে চাতর দিয়ে দেবে? হ্যাঁ, দেবে রে, দেবে দেবে। তারপর তোর মৃত্যুটাকে আমি এমন ভাবে সাজাবো যাতে লোকে মনে করে যে মধুই আমার বাবাকে খুন করেছে। হ্যাঁ,
আর তার জন্য মধুর ফাঁসি হয়ে যাবে, আর আমার পথটাও পরিষ্কার হয়ে যাবে। আর একেই বলে এক ঢিলে দুই শিকার। আর কি বলার আছে? তোমার তো সব বলা শেষ হয়ে গেছে বাবা। বাকি আছে শুধু তোমার বন্ধুর ছেলে রাজেশকে বিয়ে করে মন্ত্র পড়া। বলো বলো কখন মন্ত্র পড়তে হবে? না না না, তোকে আর মন্ত্র পড়তে হবে না। আমি জানতাম না যে রাজেশ মল্লিকের ছেলে নয়। মল্লিক? কোন মল্লিক? যাকে আমি পিটিয়ে গ্রাম ছাড়া করেছিলাম সেই মল্লিক? হ্যাঁ বাবা। ও শেখ, প্রত্যেক একটা লম্পট জুটি এনে তুই দিদি ভাইয়ের জীবনটা শেষ করে ফেলছিলি। তোকে আজ আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো তোকে। থামো দাদু, থামো। এইসব করে আর কি লাভ? যা হবার তো তা হয়ে গেছে। তুই আমার বন্দুকটা এনে দে, আমার বন্দুকটা এনে দে। ওই মল্লিক আর ওই রাজেশ গুন্ডাটাকে আমি কুকুরের মতন গুলি করে মারবো। রাজেশ মল্লিককে খুন করেছে বাবা। বুঝতে পারিনি যে সম্পত্তির লোভে প্ল্যান করে রাজেশকে ছেলে সাজিয়ে ওরা আমাকে ভুল বুঝিয়েছে। তোর ভুল শুধরাবার একটাই পথ, মালতীকে তুই নিজে মধুর হাতে তুলে দিবি। তাই হবে বাবা। মালতী, মিথ্যে আভিজাত্যের অহংকারে ভুল করে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। কালই আমি নিজে মধুর হাতে তোকে তুলে দিয়ে আসবো। বাবা, হ্যাঁ মা। বাবা, মধু, মধু। ওরা চলে গেল। ডাক, তোর মধুকে ডাক, ডাক। মধু, মধু, নৌকা ফেরাও মধু। আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমায় যা বলেছিলাম সব মিথ্যে, সব মিথ্যে মধু। মধু, নৌকা ফেরাও। মধু, মধু, নৌকো পাড়ে নিয়ে চল, পাড়ে নিয়ে চল ভাই। না বৌদি। মধু, মধু, আমি কিন্তু সাঁতার জানি না। তুমি যদি নৌকা না ফেরাও আমি কিন্তু জলে ঝাঁপ দেব। মধু, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি মালতীকে তোমাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি। মধু, মধু, নৌকাটা ফেরাও। মধু, নৌকাটা ফেরাও। মধু ভাই, মধু, তুই নৌকোটা পাড়ে নিয়ে চল, পাড়ে নিয়ে চল মধু। না বৌদি, যে নৌকা উজানে চলছে তাকে নিয়ে আর পারে যাব না। ফেরাও বলছি। ফেরাবে না? তোর ঝাঁপতে হবে, মধু ঠিকই বাঁচাবে। তুই যদি বাধা থেকে না বাঁচাস আমি তাহলে যাব না বৌদি, না, আমি দেখেছি। আমি থাকতে মধু মালতীর মধুর মিলন হবে অসম্ভব। মধুর লাশ আমি কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব। চলো, হ্যান্ডকাপ লাগাও। দেবী মা আমার, আমি কি নিয়ে বাঁচবো মা, আমি কি নিয়ে বাঁচবো? ভেবো না বাবা, মধু আছে, মেম সাহেব আছে, বৌদি আছে, ওরা সবাই তোমাকে দেখবে বাবা। দেবী, তোমার দেওয়া এই নুপুর জোড়া আজ আমি তোমার পায়ে পরিয়ে দিতে চাই দেবী। না মেম সাহেব না, ওটা তুমি পড়ো। কোন অবসর মুহূর্তে এই নুপুরের শব্দ তোমাদের মনে করিয়ে দেবে যে দেবী বলে কেউ ছিল।
যে তোমাদের ভালোবাসতো। দেবী চলি দেবী, যাই রে মধু। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।